দেখুন, আপনি কি কখনো সোশ্যাল মিডিয়াতে বা আশেপাশের লোকজনের কাছ থেকে বিড়ি সিগারেট ছাড়া নিয়ে এই ধরনের কমেন্ট শুনেছে কিনা, আজকে থেকে খাওয়া ছেড়ে দাও তাহলেই হলো। আবার অনেক সময় অনেকে বলে থাকে যে আচ্ছা তুমি যদি 20টা সিগারেট খাও প্রতিদিন, কালকে 19টা খাও, তার পরের দিন 18টা খাও, ঠিক 20 দিন পরে দেখবে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছো, রাইট? লাইক ব্রো, নো, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। আমি জানি, বিকজ আমি দীর্ঘ 15 বছর ধরে সিগারেট খেতাম এবং 16তম বছরে এসে সিগারেট খাওয়া ছেড়েছি। তো আজকে আমরা দেখবো যে কীভাবে খুব সহজে এই 10টি উপায়ে সিগারেট খাওয়া ছাড়তে পারি, এবং আই হোপ এখান থেকে কিছু পয়েন্ট যদি আপনি নিতে পারেন বা ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনিও আপনার সিগারেট অ্যাডিকশন থেকে নিজেকে বাঁচাতে পারবেন। চলুন দেখা যাক। হ্যালো দেয়ার, আপনি যদি দেখে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আই এম আ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ PhD ইন মলিকুলার মেডিসিন। দেখুন, ছাড়ার পদ্ধতি জানার আগে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে যারা স্মোকার, যারা বিড়ি সিগারেট খান, তারা যে সিগারেট ছাড়তে পারেন না, এটা কিন্তু শুধু নিকোটিনের সাথে জড়িত না। ডেফিনেটলি নিকোটিন হচ্ছে একটা অনেক বড় একটা অ্যাডিকটিভ কেমিক্যাল, কিন্তু সিগারেট খাওয়া, স্মোকিংটা, এটা হচ্ছে আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে রিওয়ার করে ফেলে। সেই সাথে সাথে আমাদের এই স্মোকিংটা কানেক্ট হয়ে যায় আমাদের সোশ্যাল লাইফের সাথে এবং আমাদের নিজের আইডেন্টিটির সাথে। কিন্তু ব্রেনের হিডেন লুপ, সোশ্যাল ট্রিগার এবং নিজের আইডেন্টিটি যদি ঠিকমতো চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি আমার মতোই 100-200 বার সিগারেট ছেড়েও সিগারেট খাওয়া ছাড়তে পারবেন না। দেখুন, সিগারেটের যে নিকোটিন, এটা জাস্ট অনলি ওয়ান সাইড অফ দ্য স্টোরি। আরেকটা সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রিগার। নাম্বার 1, ট্যাকল দ্য ট্রিগার। তার মানে হচ্ছে যে কী সময় আমরা সিগারেট খাই। অনেকে আছে সকালে চা খেয়ে সিগারেট খাই, হাঁটতে যাওয়ার আগে সিগারেট খাই, অফিসে ঢোকার আগে সিগারেট খাই, বসের সাথে চরম মেজাজ খারাপ হয়েছে, অফিস থেকে নিচে নেমে সিগারেট খাচ্ছি, কলিগদের সাথে সেলসে গিয়েছি, সিগারেট খাচ্ছি। প্রতিবারই আমাদের ব্রেন শিখে যায় যে সিগারেট ইজ ইকুয়াল টু রিলিফ। সময়ের সাথে সাথে আপনি কিন্তু শুধু নিকোটিনে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, আপনি এই যে রিচুয়াল, এই রিচুয়ালটার সাথে আপনি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। বিভিন্ন স্টাডি বলছে যে নিকোটিন আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার পরেও যদি আমরা ট্যাকেল দিতে না পারি, আমাদের রিল্যাপস হবে, আমরা আবার কিন্তু সিগারেট বা বিড়ি সিগারেট যেটা সেটা খাওয়াতে ফিরে আসবো। তাহলে কি করতে হবে? ট্রিগারকে ফাইট করা যাবে না, এটাকে রিপ্লেস করতে হবে। যদি কফি আপনাকে ক্রেভিং দেয়, সেক্ষেত্রে কফি খাওয়ার টাইমটা চেঞ্জ করে দিন, অথবা কফির বদলে তো গ্রিন টি খান বা অন্য কিছু খান, বা কিছুদিন হয়তো কফি খেলেন না। লাঞ্চ করার পরে, স্পেশালি অফিসে কলিগদের লাঞ্চ করার পরে বা কোনো একটা খাবার পরে যদি আপনার ট্রিগার হয়, সাথে সাথে উঠে গিয়ে একটা ছোট একটা ওয়াকে চলে যান 10, 15 বা 20 মিনিটের। আর যদি এরকম হয় যে স্ট্রেস আপনার এই সিগারেট খাওয়াকে ট্রিগার করে, সেক্ষেত্রে একটা ডিপ ব্রিথ নিন আর একটু ওয়েট করুন। কিন্তু ট্রিগার পরিবর্তন করার পরও কিন্তু ক্রেভিং আসবে। তখন আপনি কি করবেন? আপনি যদি বলেন যে আমি রেজিস্ট করবো, নিজেকে বলবো যে খাবো না, সেটা আসলে করাটা একটু কঠিন হয়ে যায়। আর এই কারণে মেথড নাম্বার 2 যেটা, সেটা আপনার খুবই কাজে লাগবে, সেটা হচ্ছে ক্রেভিং ডিসরাপশন। এই ক্রেভিং ডিসরাপশনে আমাদের একটা জিনিস জানতে হবে যে ট্রিগার চেঞ্জ করার পরেও কিন্তু ক্রেভিং আসবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু সায়েন্স বলে যে ক্রেভিং হচ্ছে একটা ওয়েভের মতো, কখনো কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। এটা একটা পিক আছে এবং একটা ফল আছে। স্টাডিতে দেখানো হয়েছে আপনি যদি রিয়্যাক্ট না করেন, তাহলে ক্রেভিং কিন্তু কয়েক মিনিট পরই ন্যাচারালি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এটা অনেকটা সমুদ্রে ঢেউয়ের সাথে সাথে সার্ফিং করার মতো। আমরা অনেক সময় দেখি যে সার্ফাররা, তারা কিন্তু ঢেউয়ের ভারে কিন্তু ভেঙে পড়ে না, তারা সার্ফিং করতে থাকেন। আপনাকেও এটা করতে হবে, এটাকে বলে আর্জ সার্ফিং। সেটা হচ্ছে যখন আর্জ আসবে, যখন সেই আর্জের ভারে ভেঙে না পড়ে, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। যখন অনেক উপরে থাকবে, আপনি নিজেকে বলবেন যে না, একটু পরে খাই, তাহলে দেখা যায় কী হয়। এবং সবসময় আপনি খেয়াল করবেন যে আপনি ওই 15-20 মিনিটের যে আর্জ, যে এখন খুব খেতে ইচ্ছে করছে, ওই টাইমটা যদি আপনি স্কিপ করতে পারেন, আপনি যদি আধা ঘন্টা পরে খেতে যান, ওই সিগারেটের যে টেস্ট, এই টেস্টটা কিন্তু এত ভালো লাগে না। তাই যদি ক্রেভিং আসে, প্যানিক না হয়ে আপনাকে যে রুলটা মেনটেন করতে হবে, সেটা হলো যে 10 মিনিটস ডিলে রুল। ক্রেভিং আসবেই, খুবই স্বাভাবিক, কিন্তু সবসময় যখন খুব ইচ্ছা করবে, তখন বলবেন যে ডেফিনেটলি আমি খাবো, কিন্তু 10 মিনিট পরে খাবো। দেখবেন যে ধীরে ধীরে এই ক্রেভিংটাকে আপনি অনেক বেশি কন্ট্রোল করতে পারছেন। বাট থার্ড যে মেথড, সেটা অনেকেই এই সোশ্যাল মিডিয়াতে বলে, এবং এই ভিডিও শুরুতে আমি বলেছি যে হঠাৎ করে এক্ষুনি সিগারেট ছেড়ে দিতে হবে, যেটাকে বলা হয় কোল্ড টার্কি। সো মেথড নাম্বার 3, কোল্ড টার্কি। শুনতে এটা অনেক বেশি সাহসী শোনায়, কিন্তু রিয়ালিটি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই এটা ফেল করে। একটা মেটা অ্যানালাইসিস 2006 সালে দেখিয়েছে যে যারা কোল্ড টার্কি হঠাৎ করে সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, তাদের মধ্যে 1 বছরের মধ্যে মাত্র 5%-এর কম মানুষ যারা স্মোক ফ্রি থাকতে পেরেছেন। কারণ স্মোকিংয়ের যে উইথড্রল, সেটা হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে ফেড হয়ে যায়, কিন্তু ট্রিগার এবং হ্যাবিট লুপ, এটা কিন্তু মাসের পর মাস ধরে অ্যাক্টিভ থাকে। সো একবার যদি আপনি উইক হয়ে যান, জাস্ট একবার যদি চিন্তা করেন যে আচ্ছা একবার একটা টান দিয়ে দিই, এই কোল্ড টার্কি আর কাজ করে না। কিন্তু ইন্টারেস্টিং থিং হচ্ছে যে ইমার্জেন্সি সিচুয়েশনে কোল্ড টার্কি কিন্তু সবচেয়ে বেশি কাজে দেয়। কীরকম? আমার জানা অনেকেই আছে, এবং এরকম দেখেছি যে হার্টের ডিজিজ হয়েছে, অপারেশন হয়েছে, ওপেন হার্ট বা স্টেন পড়েছে, ডাক্তার বলেছে যে একটা সিগারেট যদি আজকে খান, সাথে সাথে মারা যাবেন, রাইট?
এবং দেখা যাচ্ছে যে তারা আসলে আর কোনো সিগারেটে খান না। সো কী করে সম্ভব? এই কারণে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন যদি আমাদের জীবনে আসে, সেই ক্ষেত্রে কোল্ড টার্কি খুবই কাজে দেয়। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি আমার কাছের দুজন মানুষকে খুবই কাছে থেকে, একদম মৃত্যুর কাছে থেকে দেখেছি। তাদের হার্ট অ্যাটাক হয়েছে, তাদের অপারেশন হয়েছে। সো কোল্ড টার্কি খুবই কাজে দিয়েছে আমার ক্ষেত্রে, যদি আমি আবার রিল্যাপস করেছি এবং পরে বলবো যে কীভাবে আমি এটাকে চেঞ্জ করেছি। কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে অনেক সময় কোল্ড টার্কি কাজে দেয়। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের সবার তো এরকম শখ আসে না, এবং আমি নিজেও চাই না যে আপনার নিজের হার্ট অ্যাটাক হোক তারপরে আপনি ডিসাইড করেন যে আচ্ছা ঠিক আছে এখন থেকে সিগারেট খাবো না। অ্যাডিকশনকে বাঁচার জন্য আপনার যে জিনিসটা খুবই কাজে দেবে সেটা হচ্ছে বডি এবং মাইন্ডকে রিসেট করতে হবে। তার জন্য প্রথম যে জিনিসটা করতে হবে, ডোপামিন রিসেট করতে হবে। তো আমরা সবাই জানি ডোপামিন সম্বন্ধে। ডোপামিন আমরা অনেকে মনে করি খুশির হরমোন, সুখের হরমোন। এটা অনেকটা কাইন্ড অফ লাইক মোটিভেশন হরমোন, অ্যান্টিসিপেশন হরমোন। এটা ডিটেলসে যাব না, কিন্তু আমরা সবাই জানি ডোপামিন আমাদেরকে খুশি রাখে। একদম সহজ ভাষা যদি বলা যায়, আমরা যদি কোনো মাদক দ্রব্য খাই, আমরা যদি কোনো চকলেট খাই, আমরা যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি এবং আমরা যখন সিগারেট খাই, আমাদের ডোপামিনের পরিমাণ 40% পর্যন্ত বেড়ে যায়। সো নিকোটিন আমাদের যে জিনিসটা করছে, আমাদের ডোপামিনকে হাইজ্যাক করছে এবং আমাদেরকে সেটা ফিরিয়ে আনতে হবে। তার একটা সহজ উপায় হলো এক্সারসাইজ করা। ইয়েস, জাস্ট নর্মাল এক্সারসাইজ, জাস্ট 10 মিনিট অল্প হাঁটা কিন্তু আমাদের ক্রেভিংকে অনেক কমিয়ে দেয়। স্টাডিতে বলছে যে এক্সারসাইজ, ইভেন জাস্ট হাঁটাহাঁটি আমাদের কর্টিসল যে স্ট্রেস হরমোন সেটাকে কমিয়ে দেয় এবং ধীরে ধীরে আমাদের বডি ডোপামিনের যে বেস লেভেল সেটাতে চলে আসে। আপনি যদি এই ডিটক্স প্রসেসকে আরও স্পিড আপ করতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে জিম করা এটা খুবই কাজে দেয়। জিম শুরু করলে আপনার অ্যারোবিক এবং অ্যানারোবিক এক্সারসাইজের কারণে আপনার লাং খুব দ্রুত ক্লিয়ার হওয়া শুরু করবে, হার্ট রেট স্টেবিলাইজ হবে, টেস্ট বাড ফিরে আসবে এবং খুব অল্প সময়ে সিগারেটের বদলে এক্সারসাইজে আপনার ব্রেনটা নতুন রিওয়ার্ড পাওয়ার যে সিস্টেম সেটা শিখে যাবে। সেই সাথে সাথে আপনার হরমোনাল ব্যালেন্স ফিরে আসবে এবং এক্সারসাইজের মাধ্যমে যে একটা ভালো লাগা, একটা হাই ফিলিং, এবং সেই সাথে সাথে আপনি যখন দেখবেন যে আপনার শরীর এবং মন যখন ভালো লাগছে, এই ডোপামিনটাকে আপনি সিগারেট দিয়ে ধীরে ধীরে রিপ্লেস করতে পারবেন। নেক্সট পয়েন্টে যেটা, সেটা যদি আপনি না মেনে চলেন, শুধু এক্সারসাইজ দিয়ে আপনি ডোপামিন কিক যেটা সেটাকে রিপ্লেস করতে পারবেন না। আর নেক্সট পয়েন্ট যেটা হলো যে মাল্টিপল সোর্স অফ ডোপামিন রিপ্লেসমেন্ট। দেখুন, যেহেতু ডোপামিন আমাদেরকে একটা অ্যান্টিসিপেশন, মোটিভেশন, একটা হাই দেয়, শুধুমাত্র একটা এক্সারসাইজ দিয়ে কিন্তু এটাকে রিপ্লেস করা খুবই কঠিন। সেক্ষেত্রে আপনাকে কিছু অন্য পন্থা অবলম্বন করতে হবে। কোল্ড শাওয়ার, মিউজিক শোনা, ছোটো ছোটো কাজ করা এবং নিজেকে রিওয়ার্ড দেওয়া, এই জিনিসগুলো যে কত ইম্পর্টেন্ট আপনি একটু বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ডোপামিন সিস্টেমকে এবং ব্রেনের যে হ্যাবিট লুপ এটা কিন্তু রিওয়ার করে। একটা জিনিস আমি দেখেছি, যখন সিগারেট ছেড়ে দেওয়া হয় লাইফ মনে হয় খুবই ডাল, কোনো কিছু ভালো লাগছে না, মনে হয় যে এই একটা পাফ, জাস্ট একটা যদি টান দিই তাহলে তো সব ঠিক হয়ে যাবে। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনাকে মাল্টিপল অল্টারনেট সোর্স রাখতে হবে, যেখান থেকে আপনি নিজে মজা বা আনন্দ পান। নতুন একটা হবি রাখতে হবে। তাছাড়া শুধুমাত্র এক্সারসাইজ করে, অনেক সময় দেখা গেছে যে এক্সারসাইজ করার পরে হয়তো বা সিগারেট খাচ্ছেন। সো ট্রাই টু হ্যাভ মাল্টিপল সোর্সেস টু গেট ইউর ডোপামিন কিক। তো এক্সারসাইজ ছাড়াও আমার কিছু লিস্ট ছিল যে কাজগুলো আমাকে এই ডোপামিন অ্যাডিকশন থেকে বাঁচতে হেল্প করতো। আমি গিটার বাজাতাম এবং গান শুনতাম, চুইংগাম চাবাতাম অনেক চাবাতাম কারণ অনেক স্ট্রেসে থাকতাম, এবং স্ট্রেস হচ্ছে সিগারেট রিল্যাক্স করার কিন্তু একটা বড় একটা কারণ। আর এই কারণে নেক্সট পয়েন্টে বলবো স্ট্রেস কন্ট্রোল এবং ব্রিদিং নিয়ে। অনেক স্মোকার বলে যে আমি স্মোক করি কারণ রিল্যাক্স হওয়া যায়, কিন্তু সায়েন্স কিন্তু ডিফারেন্ট কথা বলে। সায়েন্স বলছে যে নিকোটিন আমাদেরকে স্ট্রেস রিলিফ করে না। নিকোটিনের কারণে যে আমাদের স্ট্রেস হয়, সেই স্ট্রেসটা সাময়িকভাবে মাস্ক করতে হেল্প করে। কর্টিসল অর্থাৎ আমাদের যে স্ট্রেস হরমোন সেটা কিন্তু আসলে হাই থেকে যায় আমাদের শরীরে। 2015 সালে একটা স্টাডি দেখিয়েছে যে মাত্র 5 মিনিটের ব্রিদিং কর্টিসল লেভেলকে অনেক কমিয়ে দেয় এবং আমাদের মুডকে স্টেবিলাইজ করতে পারে। সেক্ষেত্রে আপনি একটা সায়েন্টিফিক টেকনিক ইউজ করতে পারেন, যেটাকে বলা হয় বক্স ব্রিদিং। 4 সেকেন্ড ইনহেল, 4 সেকেন্ড হোল্ড, 4 সেকেন্ড এক্সহেল এবং 4 সেকেন্ড হোল্ড। এই ব্রিদিংটা যদি আপনি সিগারেটে ক্রেভিংয়ের সময় করতে পারেন, দেখবেন যে আপনার নার্ভাস সিস্টেম সেটা কাম হয়ে গেছে এবং আপনার ক্রেভিংটা অনেকটাই কমে গেছে। আপনি যদি নেক্সট এই লেয়ারটাকে যদি ট্যাকেল দিতে না পারেন, সেক্ষেত্রে সিগারেট খাওয়া আপনার পক্ষে ছাড়া সম্ভব না। সেটা হলো ফ্রেন্ডস এবং সোশ্যাল সার্কেল। দেখুন, যারা সিগারেট খান তারা শুধু এটা বুঝতে পারবেন, সেটা হলো যে সিগারেট খাওয়া এটা কিন্তু শুধু কেমিক্যাল মানে নিকোটিন অ্যাডিকশন না, এটা একটা সোশ্যাল অ্যাডিকশনও। আপনার আশেপাশে সবাই যদি স্মোকিং করে, তাহলে আমাদের ব্রেন শিখে যায় যে স্মোকিং মানে হচ্ছে বিলঙ্গিং, এটা ফ্রেন্ডশিপ, একই সার্কেলের মধ্যে হৃদ্যতা। স্টাডিতে দেখানো হয়েছে যে যদি আপনার ক্লোজ ফ্রেন্ড স্মোকার হয়, সেক্ষেত্রে আপনার স্মোকিং কুইট করার যে চান্স সেটা অর্ধেকে নেমে যায়। কিন্তু একই সাথে আপনার ক্লোজ ফ্রেন্ড যদি স্মোকিং কুইট করে, সেক্ষেত্রে আপনার কুইট করার চান্স 30% বেড়ে যায়। আরেকটা জিনিস শুনতে তো মজা লাগবে, সেটা হচ্ছে যে বাসায় নিজেকে আটকে রাখুন, যেহেতু এটা সম্ভব না।
স্টলে যাওয়া বন্ধ করুন প্লিজ। এই আগামী 2 থেকে 3 সপ্তাহ স্টলে গিয়ে আড্ডা দেওয়া, চা খাওয়া বন্ধ করুন। যদি আড্ডা দিতে হয় বাসায় বন্ধুদেরকে নিয়ে এসে বাসায় এসে চা খান। দেখবেন যে এটা আপনাকে অনেক হেল্প করেছে। আমার নিজের এটা অনেক হেল্প করেছে, কারণ স্টলে গেলেই দেখা যায় যে গীবত গাওয়া হয়, লোকজন সম্বন্ধে খারাপ কথা বলা হয়, এবং সেখানে চা এবং সিগারেট খেতে কিন্তু খুব ভালো লাগে। সো স্টলে যাওয়া বন্ধ করুন, বিলিভ মি ইট উইল হেল্প ইউ আ লট। তাই আমি যেটা করেছি যে আমার সোশ্যাল সার্কেলে যারা খুবই স্মোকার ছিল, আমি কিছুদিনের জন্য চেষ্টা করেছি তাদেরকে একটু অ্যাভয়েড করা, এবং যাদেরকে অ্যাভয়েড করা সম্ভব হয়নি তাদেরকে আমি জেনুইনলি বলেছি যে আই এম ট্রাইং টু কুইট। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা শুধু স্মোকাররা বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আপনি যখন হঠাৎ করে স্মোকিং ছাড়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু লোকজন আপনাকে মজা নেওয়া শুরু করবে, ঠিক আছে? অনেকের হয়তো বলে ফেলতে পারে যে হচ্ছে বউয়ের কাছ থেকে হয়তো ঝাড়ি খাইছো, এই জন্য ছেড়ে দিচ্ছ, রাইট? সেক্ষেত্রে নেক্সট যে মেথড, সেই মেথডটা আপনার খুবই কাজে দেবে এবং আপনাকে এইরকম সিচুয়েশনে খুবই স্ট্রং থাকতে হেল্প করবে। সেটা হলো যে আইডেন্টিটি মেথড, আইডেন্টিটি শিফট। এটা কি? দেখুন, আমাদের ব্রেন আমাদের একটা আইডেন্টিটি তৈরি করে। আমাদের অফিসে হোক, আমাদের পরিবারে হোক, আমাদের ছেলেমেয়ের সামনে, আমাদের পরিবারের সামনে আমাদের একটা আইডেন্টিটি রয়েছে। স্মোকিংয়ের প্রবলেম হচ্ছে যে বন্ধু মহলে এবং বড় বস ভাইদের মহলে আমরা একটা আইডেন্টিটি গ্রো করি, সেটা হচ্ছে উই আর অলসো আ স্মোকার, এবং আমার বিলঙ্গিং কিন্তু ওইখানে থেকে যায়। আমার বন্ধুদের সাথে যে হৃদ্যতার একটা জায়গা, একটা থ্রেড, একটা সুতা হচ্ছে স্মোকিং। সেই ক্ষেত্রে যে জিনিসটা আমার খুবই কাজে দিয়েছে এবং আমি এখন পর্যন্ত এটা আমার মনে এটা রাখি, সেটা হচ্ছে যে আইডেন্টিটি শিফট। কেউ যদি আপনাকে স্মোকিংয়ের জন্য সিগারেট অফার করে, আপনি বলবেন যে, আপনি এটা বলবেন না যে আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি, ডোন্ট সে দ্যাট। বলবেন যে আই অ্যাম নট আ স্মোকার। আপনি যখন বারবার নিজেকে বলতে থাকবেন যে আই অ্যাম নট আ স্মোকার, আপনার ব্রেন একটা আইডেন্টিটি তৈরি করবে যে আপনি স্মোকার না। এই ভিডিও থেকে যদি একটা পয়েন্ট নিয়ে যেতে হয়, সেটা হচ্ছে যে আপনি আপনার নিজেকে বারবার বলুন আই অ্যাম নট আ স্মোকার, আমি স্মোকার না, আমি বিড়ি সিগারেট খাই না। তাতে যেটা হবে, আপনার ব্রেন রিওয়ার হয়ে যাবে। এরপরে সোশ্যাল কারণে যদি আপনাকে সিগারেট খেতেও হয়, দেখবেন যে ইউ উইল নট ফিল গুড। আমি এটা আসলে এখন বলে বোঝাতে পারছি না। আপনি যদি ট্রাই করে দেখেন, দেখবেন যে আপনার ব্রেন, এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন, ট্রাই করবে আপনার এই নন স্মোকার আইডেন্টিটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। জিনিসটা এরকম যে আপনি যদি বলেন যে আপনি ভেজিটেরিয়ান, দ্যাট মিনস আপনি ভেজিটেরিয়ান। কিন্তু আপনি যদি বলেন যে আমি ভেজিটেরিয়ান কিন্তু মাঝে মাঝে একটু গরু খাসির মাংস খাই, মুরগির রান খেতে পছন্দ করি, অথবা স্টেকও খাই, then you are not a vegetarian, right? So either you are a smoker or you are a non-smoker. চেষ্টা করছি বলে কিছু নাই। সবসময় ব্রেনকে বলুন আমার নতুন আইডেন্টিটি হচ্ছে I am not a smoker, I am a non-smoker. নেক্সট পয়েন্ট, ফিনান্সিয়াল অ্যান্ড ফিউচার ভিজুয়ালাইজেশন। দেখুন, স্মোকিং কিন্তু শুধু আপনার হেলথ না, আপনার টাকা এবং সময় দুইটাই কিন্তু খেয়ে নিচ্ছে, রাইট? এখন আপনার কাছে হয়তো মনে হতে পারে ঠিক আছে 400-500 টাকা এক প্যাকেট সিগারেট, এটা আমার কাছে কোনো ব্যাপার না, আমার জাস্ট ময়লা, আপনার এত টাকা আছে। কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHOর একটা ডাটা বলছে যে স্মোকারদের গড়ে 10 থেকে 15 বছর পর্যন্ত লাইফ এক্সপেক্টেন্সি কমে যায়। তো ভাবলাম যে আপনি হয়তো অনেক টাকা পয়সা আছে, সবই কিছু আছে, কিন্তু এই সময়টা আপনি কীভাবে ফিরিয়ে নিয়ে আসবেন? দেখুন, আমি পার্সোনালি চিন্তা করি 10 থেকে 15 বছর, যদি 15 বছর ধরি, ইটস আ বিগ ডিল। আপনার যদি একটা মেয়ে হয়, যদি একটা ছেলে হয়, তাকে 10 বছর এক্সট্রা বাঁচতে দেখা, তার সন্তানের সন্তান হওয়া, নাতিপতি হওয়া, যে ড্রিমটা, দ্যাটস আ বিগ ড্রিম। আমার কাছে যেটা মনে হয় যে জাস্ট নর্মাল একটা সিগারেট ছাড়ার কারণে আমার বয়স যদি 10 থেকে 15 বছর বেশি বেড়ে যায়, আমি যদি আমার ছেলে এবং মেয়েকে বড় হতে দেখি, আমার যদি নাতিকে দেখতে পাই বা তার সাথে খেলাধুলা করতে পারি, সিগারেট ছাড়াটা ইটস এ ভেরি 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 স্মল প্রাইস দ্যাট ইউ ক্যান পে। দেখুন, টাকা পয়সা তো আসবে, এই সময়টাকে ফিরে আসবে। এই জিনিসটা যদি আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, আমি বিশ্বাস করি সিগারেট ছাড়াটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি যদি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে থেকে থাকেন, তাহলে আপনার জন্য একটা বোনাস পয়েন্ট। সেটা হলো যে এত কিছু করার পরেও যদি আপনি সিগারেট ছাড়তে না পারেন, তাহলে কি করা উচিত? সেক্ষেত্রে ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো আপনি একজন ডাক্তারের সাথে কথা বলুন। কারণ অনেক সময় আমি দেখেছি যে সিগারেট ছাড়ার সাথে সাথে যে উইথড্রল সিমটম, সেটা আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফকে কিন্তু হ্যাম্পার করতে পারে। আপনার কর্টিসল লেভেল বেড়ে যেতে পারে, আপনার মুড সুইং হতে পারে, এবং ফিজিক্যাল অনেক সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ডাক্তার আপনাকে শুধু মেডিকেশনই প্রেসক্রাইব করবেন না, তিনি আপনাকে স্ট্রাকচার্ড প্রোগ্রাম রেফার করতে পারেন, কিংবা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে পারেন। দেখুন, আপনি যদি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওতে থাকেন, আই স্ট্রংলি জেনুইনলি বিলিভ করি যে আপনি হয়তো সিগারেটের যে অ্যাডিকশন, সেখান থেকে বাঁচতে চাচ্ছেন। আর আপনার জন্য যদি অন্য কোনো পন্থা এই ধূমপান ছাড়াকে হেল্প করতে পারে, প্লিজ কমেন্টে জানান, তাহলে আরও অনেক লোকের উপকার হবে। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আসলে সিগারেট যেহেতু ছাড়ছি, সেটার বদলে ভেপ খাওয়া যাবে কিনা, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা নিয়ে ডিটেলস বলবো না। আপনাদের যদি ইচ্ছা হয়, আমার মনে হয় এই ভিডিওটা আপনাকে খুব বেশি হেল্প করবে। আমার জন্য এটা একটি অনেক অনেক বড় পাওয়া হবে যদি এখান থেকে পাওয়া কোনো একটি পয়েন্ট আপনাকে ধূমপানের অ্যাডিকশন থেকে বাঁচতে হেল্প করে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম সায়েন্স ব্যাকড হেলথ হ্যাবিট সম্বন্ধে যদি জানতে চান, চোখ রাখুন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।